স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং দর্শক আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা চেষ্টা করি সেগুলো জানিয়ে দিতে এবং একই সঙ্গে ওইসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে সংযুক্ত করতে আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ। মেহেদী হাসান পলাশ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে আসলে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করার আগেই একটা ধারণা পেয়েছি এবং আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় একটু বিশ্লেষণগুলো জানতে। এবং এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হবেন অনলাইনে এবং তাদের মন্তব্যগুলো পর্যায়ক্রমে আমরা জানার চেষ্টা করব আমরা। এবং বলে রাখি, আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। আমন্ত্রণ আপনাকে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, তাকেও দেখতে পাচ্ছি, কৃতজ্ঞতা, আপনি আমাকে সময়টা দিচ্ছেন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং মেহেদী হাসান পলাশ, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা এই আয়োজন শুরু করার আগে এটা নিয়ে কথা বলছিলাম, মানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে সময় মতো অফিসে আসতে হবে। ঢিলেমি আমরা দেখেছি, জবাবদিহিতার কোনো জায়গা ছিল না এবং আমরা সাধারণ মানুষের হয়ে জানতেও পারতাম না যে তারা কখন অফিসে এলেন, কখন গেলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী পরিষদে যারা আছেন এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তারা যে খুব একটা হানিমুন পিরিয়ড পার করতে পারবেন তেমনটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমরা দেখতে পাচ্ছি খোদ প্রধানমন্ত্রী ৯টার আগে আসছেন সচিবালয়ে এবং তিনি একের পর এক পরিকল্পনা জানাচ্ছেন এবং জবাবদিহিতার জায়গাটি স্পষ্ট করেছেন এবং বলেছেন কাজ করতে গেলে টিকে থাকতে হলে আপনাদের দক্ষতা দিয়ে এবং পারফরমেন্স দিয়ে টিকে থাকতে হবে। নতুন কিছু কি পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং এই পবিত্র রমজান রাতে যারা দেখছেন। দেখেন, ৩৬ জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা একটি শব্দ খুব শুনেছি, সেটা হলো এই যে নতুন বন্দোবস্ত। একদম। কিন্তু গত ১.৫ বছরে আমরা নতুন বন্দোবস্ত বলে কিছু দেখি নাই, যেটা আমাদেরকে আশাবাদী করতে পারে। বাট এই নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরে এই যে আপনার ৯টার মধ্যে অফিসে যাওয়া এবং তার তো একটা নির্দিষ্ট কার্যালয় আছে যেটা বহুদিন ধরে আমরা তেজগাঁতে, যেটা আমরা ব্যবহৃত হয়ে আসে, সেখান থেকে উনি শিফট করে সচিবালয়ে এসছেন এবং রেগুলারলি সচিবালয়ে উনি অফিস করছেন। তো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু একটা নতুন বন্দোবস্তের উদাহরণ। আমরা দেখতে পাচ্ছি যে আপনার তিনি তার যে বিশাল প্রোটোকল থাকে সেই প্রোটোকল তিনি কমিয়ে এনেছেন একদম। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি কোনো ধরনের সিগন্যাল ব্যবহার করছেন না, সিগন্যাল তিনি মেনে চলছেন। সিগন্যালের অনুযায়ী গাড়ি থামছে এবং তার গাড়ির আশপাশ দিয়ে লোকজন যাতায়াত করছে, তাকে হাত টাটা দিচ্ছে, তিনিও টাটা দিচ্ছেন। দিস ইজ রিয়েলি। এবং সবচেয়ে মজার ব্যাপার আজকে আমরা দেখলাম যে সচিবালয় থেকে হেঁটে তিনি সচিবালয় থেকে হেঁটে ওসমানী উদ্যানে গেলেন, আবার হেঁটে ওসমানী উদ্যান থেকে আবার সচিবালয়ে আসলেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একটা নতুন বন্দোবস্তের প্রকৃত পরিচায়ক। এবং একটা প্রধানমন্ত্রী যখন সচিবালয়ে ৯টার ভিতরে আসে তখন বাকি মন্ত্রীরাও কিন্তু এবং আসতে বাধ্য হয়ে যায়, কারণ প্রধানমন্ত্রী যদি ফোন করে। একইভাবে সচিবরা যদি বাধ্য হয়ে আসতে, সচিবরা আসলে তার অধস্তন যে সমস্ত কর্মকর্তারা আছে, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সবাই কিন্তু আসতে বাধ্য হয়। এবং প্রধানমন্ত্রী যখন সচিবালয়ে অফিস করেন, মন্ত্রীরা কিন্তু অফিসে কাজ করেন আর লাল টেলিফোনের দিকে তাকিয়ে থাকেন, কখন কার লাল টেলিফোন ডাকে, বেজে ওঠে এবং ডাক পড়ে। এই যে জায়গাটা উনি তৈরি করেছেন, এটা এর মধ্য দিয়ে কিন্তু সরকারের কাজের প্রচন্ড গতিশীলতা বাড়বে এবং এই গতিশীলতার কারণে আপনার অল্প সময়ে প্রচুর কাজ করা যাবে। এবং আপনি দেখেন ওনার যে বক্তব্য, যে উনি যদি তেজগাঁয়ে বসতেন তাহলে ওনার যে কোনো মন্ত্রীকে লাগলে, যদি দিনে 10টা মন্ত্রীকে লাগতো, 10টা মন্ত্রী 10 বার আপনার তেজগাঁয়ে যেতেন, আবার সচিবালয়ে ফিরতেন। এই 10 বার প্রোটোকল নিয়ে যেত, 10 বার প্রোটোকল নিয়ে কর্মঘণ্টা নষ্ট হতো, রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হতো প্রত্যেকের এর কারণে। সেই জায়গাগুলো কিন্তু, অর্থাৎ এর দ্বারা কিন্তু শুধু উনিই উপকৃত হচ্ছেন না, নাগরিকরাও কিন্তু উপকৃত হচ্ছে। কারণ ওই ট্রাফিক জ্যামটা আমরা যারা এই যে রাজধানীর যে নাগরিক, আমরা যে চলাফেরা করি, আমরা কিন্তু আমাদের তো সবার অভিজ্ঞতা আছে যে ভিআইপি জ্যামে আটকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিআইপি জ্যামে আটকে থাকতে হয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি। তো সেই যে জায়গাটা, আমি মনে করি এর মধ্য দিয়ে একটা
নতুন ধারণা, আমরা নতুন ধরনের প্রধানমন্ত্রী, যেটা আমরা হয়তো ইউরোপে দেখি, যেটা আমরা অন্যান্য উন্নত দেশগুলোতে দেখি, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে দেখি, তারেক রহমানের এই আচরণ বা এই যে মানে কর্মের যে ধরন। এবং আরও একটা কথা বলি, তিনি দেখেন যেখানে যাচ্ছেন তিনি তার পরিবার নিয়ে যাচ্ছেন, একদম। এর মধ্য দিয়ে কিন্তু পরিবারকে মূল্যায়ন করা, আমরা যে নারী অধিকারের কথা বলি এবং পরিবারের মধ্যে মানে নারীদেরকে মূল্যায়ন করার কথা বলি, ওনার এই বক্তব্য, ওনার এই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু এটা দেখা যাচ্ছে যে উনি মানে পরিবারকে কতটা মূল্যায়ন করেন এবং পরিবারকে কিভাবে সামনে রাখা। আমি একটু মাঠ পর্যায়ের খবরটা একটু জানার চেষ্টা করি। ফজলে হুদা বাবুল আমাদের সঙ্গে আছেন। ফজলে হুদা বাবুল, আপনি আপনার নির্বাচনে যে এলাকা যেখান থেকে আসলে আপনি নির্বাচিত হয়েছেন, সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সরকারি অফিস যেগুলো আছে সেগুলোতে কেমন কর্মচাঞ্চল্য দেখছেন? মানে এটা খুব গুরুত্বপূর্ণ এই ইস্যুতে যে সাধারণ মানুষ আসলে সরকারের কর্মকর্তারা খুব আয়েশি হবেন এরকম একটা ন্যারেটিভ শুনে অভ্যস্ত, দেখে অভ্যস্ত, কতটুকু বদলাচ্ছে আসলে? ধন্যবাদ। আমি আসলে নির্বাচনের পর, শপথ গ্রহণের পরেই আমার এই নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছিতে এসেছি। আমি ওই প্রত্যেক দিন যেটা আমাদের দলীয় ইফতারগুলো হয় বিভিন্ন, যেমন এতিমদের সাথে, আলেমুলামাদের সাথে, এইসব মানে প্রত্যেক দিন কোনো না কোনো ইফতারিতে সারাদিন আমরা মূলত প্রশাসনের সাথে কাটিয়েছি। ডিসি মহোদয়ের সাথে উন্নয়ন সমন্বয় সভায় ছিলাম, ইউএনও ২ উপজেলার ইউএনও এবং উপজেলা অফিসারদের সাথে বসলাম। আমাদের নির্বাচনের প্রতিশ্রুতির সাথে তাদের যে সম্পৃক্ততা, কারণ তাদের সহযোগিতা, একটা ব্যাপক কর্মচাঞ্চল্য শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে মরচে পড়া আসলে প্রশাসন ছিল, কারণ যেখানে পার্লামেন্ট মেম্বাররা মানে প্রশাসনকে দিক নির্দেশনা দিবে এবং তাদের কাছে কাজের সহায়তা চাইবে, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের খুবই সহযোগিতা অপরিহার্য, সেই জায়গাটায় তারা এরকম কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স বা অভিভাবক শূন্যই ছিল বলতে পারেন। কারণ তারা যখন জানতেন যে পার্লামেন্ট মেম্বারটা তথাকথিত ওই আমির ডামির মেম্বাররা যখন তাদের সামনে বসতেন, তাদের ওই মনের থেকে হয়তোবা রেসপেক্টটা ছিল না। কারণ সত্যি বলতে কি, আমি খুব অবাক হয়ে গেছি যে বিশেষ করে নির্বাচনের সময় থেকে যে আমরা জানতাম যে ১৭ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে, আমরা এলডিসিতে যাচ্ছি, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাচ্ছি, ইউএস বানাচ্ছি, আমরা আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাংলাদেশ আমেরিকা হয়ে গেছে। কিন্তু যখন আমরা বিশেষ করে ভোটের মধ্যে, কারণ এর আগে ৫ই আগস্টের আগে কিন্তু আমরা গ্রামে গঞ্জে ঢুকতে পারিনি, যারা আমরা প্রকাশ্য রাজনীতি করতাম সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, সেখানে আমরা জেল জুলুম, পুলিশ কনস্টেবল দেখলেও আমরা ভয় পেতাম, এই বুঝি অ্যারেস্ট হয়ে গেলাম। তো কাজে আমাদের গ্রামে গঞ্জে যাবার কোনো অপশন হয়নি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাটের পরিস্থিতি এত বাজে, একটা প্রাইমারি স্কুলে যাওয়ার রাস্তাটা পর্যন্ত ওই আপনার ২০ বছর আগে যে রাস্তাটা হয়েছে ওটা মিনিমাম সংস্কার হয়নি, ধুলো উঠছে। প্রত্যেকটা স্কুলের বাউন্ডারিবিহীন মাঠ, প্রত্যেকটা স্কুলের মাঠে ধুলো উঠছে, প্রত্যেকটা মন্দিরে মসজিদে যাবার রাস্তায় ধুলো। এবং বিশেষ করে আমার এই অঞ্চলে ব্যাপক আদিবাসী জনগোষ্ঠী আছে, তাদের যে দুর্বিষহ অবস্থা। এবং এখানে আমি যখন শুনলাম যে আচ্ছা তাদের যে বিভিন্ন অনুদানগুলো আসতো সেগুলা কি হতো, সেগুলো প্রকল্প বানিয়ে কাগজ মানে সর্বস্ব প্রকল্প বানিয়ে সেখান থেকে টাকা উঠিয়ে এমপিরা নিতেন একটা এবং সেখানে আসলে আমি তাদের যখন বললাম যে আপনারা এগুলোর প্রতিবাদ করেননি কেন, বলে কনস্টিটিউশনালি বলেন আর আমাদের প্রটোকল অনুযায়ী বলেন, আমরা তো এমপির কথা শুনেই কাজ করতে হবে, উপজেলা চেয়ারম্যানের কথা শুনেই কাজ করতে হবে, বিনা ভোটের চেয়ারম্যানদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়েছে, সেখানে আমাদের ইনপুট দেওয়ার অপশনটা খুবই কম ছিল। কিন্তু তারা দেখেন গত ২ দিন যাবত আমার ২ উপজেলার কর্মকর্তারা শুক্র শনি দিনরাত তারা কাজ করছে, আমাকে সহায়তা করছে, কোন বিলের পানি নিষ্কাশনটা কিভাবে করলে ২টা ফসলের জায়গায় ৩টা ফসল হবে, তারা বিভিন্ন প্রকল্প প্রজেক্ট তারা বানাচ্ছে। এবং এতে আজকেও আমি ইফতারি করলাম, সন্ধ্যা পর্যন্ত পুরো দিন ছিলাম তাদের সাথে, তাদের বিভিন্ন সমস্যা সুবিধা তারা কিভাবে, আসলে এটাই আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে কর্মচাঞ্চল্যটা শুরু হয়ে গেছে।
শুরু হয়ে ব্যাপক গেছে। হারে। আমি এর পরে যখন আপনার কাছে আসবো তখন আসলে কৃষি ঋণ মৌকুফের বিষয়টা কি ধরনের প্রভাব পড়বে সেটাও জানার চেষ্টা করব। আমি বিরতিতে যাব, যাওয়ার আগে ব্যারিস্টার সাজিদ আলী চৌধুরী একটা প্রশ্ন আপনার কাছে করে যাই। মানে প্রথমত বিরোধী দলে যারা থাকে তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে প্রথমত সরকারের যে ভুল সিদ্ধান্তগুলো বা যে সিদ্ধান্তগুলো ঠিক করা উচিত সে বিষয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া, পরামর্শ দেয়া। পাশাপাশি আমরা যে কালচারটা খুব একটা দেখিনি সেটা হচ্ছে সরকারের কোনো সঠিক সিদ্ধান্তকে সমর্থন জানানো, সাধুবাদ জানানো। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছেন ব্যক্তি হিসেবে তিনি কিংবা একজন প্রধানমন্ত্রী হিসেবে কতটুকু আসলে আপনাদের দিক থেকে সাধুবাদ পাচ্ছে এবং আপনাদের দিক থেকে আর কোনো প্রস্তাবনা আছে কিনা সেটা ছোট করে জানার চেষ্টা করবো বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। একাত্তর জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আলাপে ছিলাম, আবারও ফির বসে আলাপে। একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে, আরও একবার দর্শকদের উদ্দেশ্যে সেটা একটু করে রাখি আবারও আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমত 180 দিনের একটা ডেডলাইন তিনি রেখেছেন, যে সময় তিনি যে 4টা কাজ করতে চান। পাশাপাশি প্রোটোকল তিনি কম নিচ্ছেন কিংবা কোনো কোনো ক্ষেত্রে পায়ে হেঁটে তিনি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, সচিবালয়ে অফিস করছেন, কর্মকর্তা কর্মচারী যাদের আছেন তাদেরকে সঠিক সময় মতো অফিস করার নির্দেশ দিচ্ছেন, জবাবদিহিতার কথা বলছেন, সেগুলো আমরা জানতেও পারছি। কোন কোন বিষয়গুলো আপনার কাছে খুব ইতিবাচক মনে হচ্ছে, কোন কোন বিষয়গুলো আসলে প্রধানমন্ত্রী হিসেবে তিনি আরও একটু নজর দেবেন বলে আপনারা বিশ্বাস করেন, প্রত্যাশা করেন? ধন্যবাদ আমার সহ আলোচক বৃন্দকে এবং একাত্তরকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং রাত জেগে যারা দেখছেন এই অনুষ্ঠানটুকু। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে হোক বা পৃথিবীতে আরেকজনের প্রশংসা করা বা ভালো কাজের প্রশংসা করাটা একটু মানুষ কৃপণ হয়। একদম। কিন্তু বিরোধী দল থেকে দেখা যাচ্ছে যে বা মানুষও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেকগুলি ইতিবাচক পদক্ষেপকে অবশ্যই প্রশংসা করছে। যেমন উনি প্রটোকল, আমি প্রথমেই ভয় পাচ্ছিলাম যখন উনি প্রধানমন্ত্রী হলেন, এতজন প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট করলেন, আমরা যারা কোর্টে যাওয়া আসা করি ওই রোডের উপর চাপ থাকে, যখন আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো। ফর্চুনেটলি উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন এইরকম কোনো প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়নি, কারণ যখন একবার যায় হাফ এন আওয়ার আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো আগে। এটা একটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যদি সময় মতো অফিসের কথা বলছেন এবং উনি নিজেও করছেন, অন্যদেরকে উৎসাহিত করছেন, জবাবদিহিতার কথা বলছেন সাথে। আর যেটা কিন্তু এইগুলো হচ্ছে ওনার পজিটিভ দিক, কিন্তু যেই জিনিসটা এখনো ওনার ব্যাপারে ওনার কোয়েশ্চেন রেজ করছে জনমনে, যেমন ধরেন জুলাই সনদ বাস্তবায়ন নেই, উনি কিন্তু এখনো স্পেসিফিক কোনো কথা বলছেন না। ইভেন দোজ ধরেন এই আজকে 2 দিনে যেমন যদিও বা এটা প্রতিটা সরকার তার একজন গভর্নর যখন অ্যাপয়েন্ট হয়, তার যখন নতুন একজন সরকার আসে গভর্নর চেঞ্জ করে এবং নতুন একজন গভর্নর অ্যাপয়েন্ট হয়, এটা অবশ্যই ওনারা করতেই পারে, ওনাদের দলীয় এজেন্ডা থাকতে পারে, ওনাদের পছন্দ মতো লোক থাকতে পারে। কিন্তু যিনি বিদায়ী গভর্নর তার বিদায়টা খুব ভালোভাবে হয়নি, যেটা যদিও বা উনি গত 17 মাস বা 18 মাসে উনি বা বাংলাদেশের যে অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতিতে যেভাবে করে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু তার বিদায়টা আসলে মানুষ ওভাবে নিতে পারেনি। এরকম অনেকগুলি ইস্যুতে বেসিক্যালি মানুষের প্রশ্ন জাগছে, যার কারণে আমি মনে করি উনি অনেকগুলো ভালো কাজ করছেন, অনেকগুলো সুন্দর কাজ করছেন, অনেকগুলো প্রশংসনীয় কাজ করছেন, কিন্তু তার মধ্যে এই ছোট ছোট ভুলগুলো যদি উনি আরেকটু কেয়ারফুল থাকেন, হয়তো বা ওনার আশেপাশে যারা আছে সহযোগিতা করেন এগুলো মানে এগুলো ফিগার আউট করতে, তাহলে মনে হয় পথ চলাটুকু আরো স্মুথ এবং সুন্দর হবে। চমৎকার। আমি আরেকটি প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে মেহেদী হাসান পরশ, আপনি কিছু যুক্ত করবেন এই ইস্যুতে? না, আপনি এই যে অনেকগুলো বিষয় বললেন যে আমরা তো ধরেন এই যে চেঞ্জটা, আমরা কিন্তু আপনি চেঞ্জের ব্যাপারে একটু সমালোচনা করলেন। দেখেন, আমরা ইউনূস সরকারকেও কিন্তু মানে তার ক্ষমতা নেওয়ার পরে একবারে আরও অনেক ব্যাপকভাবে চেঞ্জ করতে দেখেছি, কিন্তু আজকে যারা সমালোচনা করছে তখন কিন্তু তারা এটার মানে প্রচণ্ড দাবি তুলেছিল যে এটা চেঞ্জ করতে হবে, এই করতে হবে। তো কিন্তু তখন যেটা জায়েজ ছিল সেটা এখন না জায়েজ হলো কি করে? মানে এটা কি শুধু বিরোধিতার জন্য বিরোধিতার জায়গা? না, এটা যেমন ধরেন এইটা আসলে যেমন ধরেন এখানে আপনি যখন কোথাও কাউকে অ্যাপয়েন্ট করছেন তখন দেখতে হবে উনি স্ট্যান্ডার্ডটাকে। আমরা যখন দেখছি আগের গভর্নর যখন, আমরা তো অবশ্যই আজকে যা আছি তা আমাদের চিন্তা থাকবে সবসময় তার পরবর্তী স্টেপ যেন এর চেয়ে আর বেটার কিছু হয়। আমি আজকে যদি এসএসসি পাস করি, কালকে ইন্টার পাস করবো, আজকে যদি কলেজে থেকে তারপরে যদি ইউনিভার্সিটিতে থাকবো। আমরা দেখছি একাডেমিক যখন প্রোফাইলগুলো আমরা দেখছি, বর্তমান গভর্নর একাডেমিক প্রোফাইল অবশ্যই তার থেকে
থেকে খুব যে ভালো তা কিন্তু না। আর না, এখানে আমি একটা কথা বলি যে আমি একটু শেষ করি, হ্যাঁ, তারপর রাইট। তারপরে ধরেন যেমন আমরা আবার দেখছি ওনার প্রায় 79 কোটি টাকা লোন ছিল, যেটা বেশ সপ্তাহখানিক বা 10-15 দিন আগে রিশিডিউল হয়েছে। এখন এই জিনিসগুলো যিনি নিজের কোম্পানি প্রপারলি চালাতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং ব্যাংক ডিফল্টার হয়েছেন, তিনি পুরো বাংলাদেশের ব্যাংক সেক্টরটা, ইকোনমিক সেক্টরটা কিভাবে করে মানে ম্যানেজ করবেন? না, আমি আপনার এখানে একটু ইয়ে করি, সেটা হলো এরকম যে দেখেন, প্রথম কথা হলো যে নতুন একটা সরকার এসছে, তিনি গভর্নর চেঞ্জ করেছেন, তিনি তো এমন কাউকে, অযোগ্য কাউকে, তিনি তো এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করতে চাইবেন না, তিনি তো সাকসেস হতে চাইবেন। কাজেই তার নিশ্চয়ই কোথাও কনফিডেন্সটা তৈরি হয়েছে যে ইনি আরো বেটার করবেন। তো আপনাকে তো এটা এই সময়টা দিতে হবে। ঋণ খেলাপির বিষয়টাতে আমি একটু ছোট্ট কথা বলি। ঋণ খেলাপির বিষয়টা তো দেখেন, ঋণ খেলাপি দুই ধরনের আছে। আপনি এবং এই যে বাংলাদেশে বিএনপি এবং জামাত গত 17 বছর, এই বিএনপি জামাতের যারা ব্যবসায়ীরা, তারা কেউ ব্যবসা করতে পারে নাই, তারা কেউ ঘরে থাকতে পারে নাই, তারা কেউ সবাই পালিয়েছিল। তো ঋণ খেলাপি দুই ধরনের, একটা হলো 17 বছর আগে যারা ঋণ খেলাপি ছিল, আর 17 বছর যারা ঋণ নিয়েছিল কিন্তু ব্যবসাই করতে পারে নাই, তারা ঋণ দেবে কি করে? আপনি তাদেরকে যদি আপনি এই ঋণ খেলাপির মানে যে স্বাভাবিক যে মোড়কের জায়গায় তুলে ধরেন, এটা তো ঠিক হলো না, কারণ তারা তো পালিয়েছিল, তারা জেলে ছিল। এই আলাপটা আলাদা করে তুলে রাখি, কারণ আমার হাতে যে টপিক রয়েছে সেখানে এই গভর্নরের ইস্যুটা আছে, ওনার 11 পরিকল্পনা আছে, সেগুলো নিয়ে আলাদা করে কথা বলবো আশা করি। এবং আমি এখন যেই পয়েন্টটাতে আসতে চাই, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা আসলে গণমাধ্যমের এই খবরটা ছড়াবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখছিলাম, এবং সেই প্রতিক্রিয়াতে আমরা অনেককে এটা বলতে শুনেছিলাম যে ঋণ মওকুফ কৃষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে কৃষকরা ভালো মতো বুঝতে পারেন। সেখানে 10,000 টাকা একটা বিশাল অঙ্ক। আমি নিশ্চয়ই ফজলে হুদা বাবুল আপনার মন্তব্যটা শুনবো, তবে ডক্টর মোহাম্মদ আজম খান, অর্থনীতির মানুষ আপনি, আপনার জায়গা থেকে বলবেন মাঠের কৃষকদের জন্য এত বড় অঙ্কের ঋণ মওকুফ কতটুকু আসলে আশাবাদ তৈরি করলো? ধন্যবাদ আপনাকে। আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি কথা বলবো, এবং আমার দীর্ঘদিনের যে একটা কৃষি অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা গ্রামেই ছিল। তো গ্রামের মানুষের, কৃষকদের সম্পর্কে আমার জানাটা মোটামুটি যা আছে সেটা যথেষ্টই আর কি, ভালোই আমার জানা। তো আজকে আমি খুবই খুশি হয়েছি। আমার অত্যন্ত ভালো লাগার একটা জায়গা, সেটা হলো এই সমস্ত দরিদ্র মানুষ বাংলাদেশে। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যতই ধনী আমরা হই না কেন, আমাদের এখনো যদিও কৃষিতে অবদান জিডিপিতে কমে আসছে ডে বাই ডে, সেটাও ঠিক আছে, তারপরেও অলমোস্ট 70 থেকে 75% লোক এখনো কিন্তু কৃষির উপর বেঁচে থাকে। তাদের জীবন ধারণের একমাত্র পেশাই হচ্ছে কৃষিকাজ। আমরা হয়তো খুব কম পার্সেন্ট লোক শহরে থাকি, গার্মেন্টস বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের কাজ নিয়ে আমাদের অবস্থান, কিন্তু কৃষির সাথে জড়িত যে সমস্ত কৃষক, এই সমস্ত লোকদের জন্য সংসদে কেউ কথা বলে না। এই সমস্ত লোকরা সর্বদাই উপেক্ষিত, তারা হাজারো রকমের অসাম্য, তাদের মধ্যে অসমতা তাদের উপরে কাজ করে। তারা এদেশের যে বেনিফিট তারা কিন্তু ঠিক মতো পায় না। আমরা যারা গার্মেন্টসে লস খাই, শিল্পে আগুন ভয়, অন্যান্য অনেক রকমের ভনিতা দেখে আমরা সরকারের কাছে সুবিধা নিয়ে থাকি, এবং ব্যাংক লুট সহ কত রকমের কাব্য কাহিনী এই সমস্ত সভ্য সমাজে খুব কম পার্সেন্টেজ লোকেরা এই সমস্ত কাজ করে থাকে। কিন্তু বৃহৎ একটা অংশ কৃষক, তাদের আজকে আমাদের এই নতুন সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি আমাদের, আপনি বলেছেন 12 লক্ষ কৃষক পরিবারের এই বেনিফিটটা পাবে। 1.5 অর্থাৎ 1.5 বিলিয়নের মতো টাকা লাগবে, এটা তার ওয়েভার বা মওকুফ করে দেওয়া হলো। এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি 91-96 সালে আমাদের প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া, উনিও কিন্তু 5,000 টাকা করে মওকুফ করেছিলেন। এই পয়েন্টটাতে কেবল আপনার একটা বক্তব্য নিয়ে আর আপনি শেষ করবো, সেই অর্থে যে আমাদের দেশের ঠিক এই মুহূর্তে অর্থনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই 10,000 টাকা ঋণ মওকুফের যে সিদ্ধান্ত, সেটা কার্যকরের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ হবে কিনা? শোনেন, এটা বড় কোনো টাকা নয়, এটা চ্যালেঞ্জ সামান্য। আমাদের এক এস আলম, মানে পুরো সংখ্যাটা তুললে
550 কোটি টাকা মওকুফের আওতায়। হ্যাঁ, হ্যাঁ, এই টাকাটা অনেক বড় টাকা নয়, অর্থনীতির একটা খাত হিসেবে যে আমাদের সরকার এটা ব্যয় করবে, সরকারের জন্য এটা তেমন চ্যালেঞ্জ নয়, কিন্তু এটার দ্বারা যে বেনিফিটেড হবে, এটার দ্বারা যে উপকৃত হবে, সেই সংখ্যাটা কিন্তু অনেক বড়। এবং এই কাজটা করার ফলশ্রুতিতে আপনি দেখবেন আমাদের ভিতরে যে আয়ের ভারসাম্যহীনতা অনেকটাই কাভার করবে। আর আমার আপনার কাছে 10,000 টাকা টাকা নয়, কিন্তু এই সমস্ত প্রান্তিক কৃষকদের কাছে 10,000 টাকা অনেক বুঝতে টাকা। পারছি, একদম স্পষ্ট করে বলেছেন। আমি একটু ফজলুদ্দিন বাবুল আপনার কাছে আসতে চাই। কৃষকদের নিয়েই আপনার কাজ এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আপনি, তার মানে কৃষকদের সঙ্গে যোগাযোগটা আপনাদের আছে। ক্ষুদ্র ঋণ হোক বা যে কোনোভাবেই হোক, এই ঋণগুলো যখন জমে যায় তখন আমরা বলি কৃষি প্রধান দেশ বাংলাদেশ, কিন্তু কৃষি বান্ধব সিদ্ধান্তগুলো খুব একটা আসে না। কি মনে হয় কৃষকরা কতটুকু উপকার পাবে? মানে এখন মাঠ পর্যায়ে যারা কাজ করছেন কৃষকরা, এই অঙ্কের টাকায় কতটুকু হেল্প হবে তাদের? জি, ধন্যবাদ। প্রফেসর খান পারফেক্টলি এটাকে এনলাইট করেছেন, এর বাইরে আসলে কিছু না। তবে এটা একটা কৃষকদের জন্য যে কত বড় প্রণোদনা। আপনি জানেন যে আমাদের যিনি গণতন্ত্রকে 2বার পুনরুদ্ধার করেছেন, আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন, পরে এটা 10-এ নিয়েছিলেন। তো জনাব তারেক রহমান যখন এসেছেন দেশে, উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তো আমি বিঙ্গে কৃষক দলের ক্ষুদ্র কর্মী, এবং আমি আমার গর্বিতভাবে বলতে চাই, আমি কিন্তু বেশ কিছুদিন থেকে আমার এলাকায় আমি কৃষিকাজ খুব স্বল্প পরিসরে করলেও বেসিক্যালি আমি অ্যাগ্রো ট্রেডিং করি এখানে। তো সেখান থেকে আমার যে অভিজ্ঞতা, এবং কৃষকদের সাথেই আমি কাজ করি, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যাই, কৃষকদের সাথে কথা বলি। এই যে 10,000 টাকা, এটা যে তাদেরকে কতটুকু সহায়তা করবে এটা কল্পনাতীত। ইটস লাইক জনাব ফজলে হুদা বাবুল, আমি একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হলো, একটা তো হলো আমরা যে কৃষি ঋণের উপকারিতা নিয়ে আমাদের ভিতরে কোনো দ্বিমত নাই। 2 হলো যে তারেক রহমান তার মানে খুব দ্রুতই এই কাজগুলো করছেন, তার যে গতিশীল প্রশাসনের একটা পরিচায়ক। কিন্তু আমরা মাঠ পর্যায়ে, আমরা সাংবাদিক হিসাবে আমাদের যে অভিজ্ঞতা আছে, যখন এই কৃষি ঋণ মওকুফের যে বিষয়টা দাঁড়ায়, মানে প্রয়োগের ব্যাপারটা দাঁড়ায়, তখন আমরা দেখতে পাই যে ওই এলাকার মেম্বার বা চেয়ারম্যান অথবা রুট লেভেলের যে দলীয় নেতারা আছে, এক হলো দলের লোকদেরকে বেছে বেছে এই সুবিধাটা দেওয়ার একটা ব্যাপার তৈরি হয়। যা 1, 2 হলো আবার ওই 10,000 টাকার জন্য 2,000 টাকা করে নিয়ে বা 3,000 টাকা করে নিয়ে তারপরে তাদেরকে এই সুযোগটা দেয়া হয়। এইটা যদি হয় তাহলে তো আবার এইটা যে হবে না, সেই ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা বা আছে কিনা? এটা কিন্তু আমাদের খুব কমন প্র্যাকটিস। দেখুন, জনাব তারেক রহমান যখন দেশে এসেছেন, প্রথম স্পিচে উনি বলেছেন নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে উনি দেশ চালাবেন। আর আমাদের নির্দেশনাগুলো কিরকম আপনি শুনলে হয়তো অবাক হবেন। আমাদের মাত্র আমরা শপথ নিয়েছি, এর মাঝে গ্রামে এসে আমি 2টা ইউনিয়নের 2জন বিএনপির সাধারণ সম্পাদককে, একজনকে বহিষ্কার করেছি, একজনকে পদ থেকে অব্যাহতি দিয়েছি। এবং প্রশ্ন হতে পারে এটা বিএনপি করে আসছে। অ্যাকচুয়ালি এটার ব্যাখ্যা আমি বহুবার দিয়েছি। সেটা হচ্ছে আমাদের সংগঠনটা এত বড় এবং এতগুলো অঙ্গ সংগঠন, এক একটা ওয়ার্ডে আমাদের 1200-1300, 3,000 ভোটার থাকলে 1300 আমাদের এনলিস্টেড কর্মী। ওই তুলনায় অন্যান্য, এই গবেষণাটা আমি এর আগে বহুবার মিডিয়াতে বলেছি, ওই তুলনায় অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বিএনপি অনেক সহনশীল, এবং সেই তুলনায় আমাদের ওই জায়গাতে আমাদের অবস্থানই নেই। কিন্তু তারপরও আমরা যে এত সিরিয়াসলি কাজ করছি, এবং তারেক রহমান বলেছেন যেমন ফ্যামিলি কার্ড, আমরা কিন্তু কোনো নেতার বা কোনো মেম্বারের বা চেয়ারম্যানের থেকে তথ্য নিয়ে এটা করছি না। আমাদের যারা একদম প্রান্তিক মানুষ আছে, যে ডেটাবেজ আছে সরকারের কাছে, পরিসংখ্যান বিভাগে যেটা আছে, আদমশুমারিতে যেটা আছে, সেখান থেকে বেস করে আমরা এই জিনিসগুলো এবার করছি, এবং সেটা আমাদের সিদ্ধান্ত। আমার মনে হয় আপনি আমার উত্তরটা পেয়ে গেছেন। চমৎকার। আমি নিজেও পরিষ্কার হয়েছে। আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী আপনার কাছে আসতে চাই। আপনি আমার আরেকটা কথা ছিল এর আগে, শেষ করে দাও। জি, ব্যাংক নিয়ে আমি একটু বলতে চাই, কারণ বিষয়টা চলে গেছে, বাট আই নিড টু অ্যাড ওভার দেয়ার। দেখুন, আমাদের যিনি ইমিডিয়েট পাস্ট
গভর্নর গেলেন, তাকে নিয়ে অনেক কথা বলা হলো এবং নতুন জয়নিং তার ঋণ ছিল 89 কোটি বললেন, এটা রিশিডিউল করেছে। এটা অ্যাবসলিউটলি একটা প্রাইভেট ব্যাংকের সিদ্ধান্ত এবং সেটা তারা করেছে রিশিডিউল, এটা সে হতেই পারে। আমার মনে হয় যে আমার বিজ্ঞ যে আলোচক, উনি আইনে অনেক বিজ্ঞ মানুষ, কিন্তু যেহেতু আমার ব্যবসার সাথে আমি জড়িত ছিলাম, কর্পোরেটের সাথে ছিলাম, লোন বিষয়টা বাংলাদেশে একটা খুবই কি বলবো, এমন একটা বিষয় যে বিষয়ে আপনি এটার অনেকগুলো ক্রাইটেরিয়া কাজ করে। এর মধ্যে একটা অন্যতম ক্রাইটেরিয়া, আমি ব্যবসায়ীদের পক্ষেই বলছি, কারণ বাংলাদেশে প্রাইভেট কোম্পানির ব্যবসায়ীরা জিডিপিতে যে কন্ট্রিবিউশনটা বাড়ানো শুরু করেছে, এটা তাদের মাধ্যমে, যে গ্রোথটা হয়েছে, যে এমপ্লয়মেন্টটা হয়েছে, তাদের মাধ্যমে। এখানে আপনি জানেন যে বিগত সরকারের সময় আমরা গ্যাস সাপ্লাই দিতে পারিনি প্রোডাকশন ইউনিট করতে ঠিক মতো। তাদের কলকারখানা, অধিকাংশ কলকারখানা কিন্তু 40%, 50%, ম্যাক্সিমাম 60, কেউ খুব ভালো সরকারের সাথে সম্পর্ক থাকলে 70-80% পর্যন্ত তারা গ্যাস সাপ্লাই পেয়েছে বা কারখানার ইউটিলাইজেশন করতে পেরেছে। যখন একটা মূলধনী যন্ত্র কিনে নিয়ে এসে সে এটাকে 100% ইউটিলাইজেশন করতে পারে না, এটা একটা এই ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বড় বিষয়। এটাকে আমার মনে হয় উনি কনসিডারেশনে আনেননি। দ্বিতীয় যে বিষয়টা, সেটা আমি যদি বলতে চাই, ওনার কোয়ালিফিকেশন নিয়ে, ওনার যোগ্যতা নিয়ে আমরা দেখেছি বিগত বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা দেখেছি যে উনি মিডিয়ায় দেখেছি উনি খুব ভালো কাজ করছেন। আই এম নট অ্যান ইকোনমিস্ট, রাদার আই এম অ্যান অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু আমার যেটা খোলা চোখে দেখা, এদেশের কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার এমপ্লয়মেন্ট। এখানে যে শিক্ষিত 4 কোটি বেকার যুবক আছে, এটা এমপ্লয়মেন্ট হয়নি। আপনার বাংলাদেশ ব্যাংকের সেভিংস বা রিজার্ভ, দ্যাট ডাজ নট মিন দ্যাট ইকোনমি ইজ ভেরি গুড। এটার মিনিং রাদার এইটা যে আপনার মূলধনী যন্ত্র আসেনি এদেশে। এদেশে যে ডিমান্ড আছে, যে র ম্যাটেরিয়াল যে ডিমান্ড আছে, আমি কাজ করেছি এখানে, সেখানে আমি দেখেছি একটা এলসি খোলার জন্য, বিং এ সিএফও অফ এ গ্রুপ অফ কোম্পানি, আই হ্যাড টু সিট অল দ্য টাইম। আমি যখন বলি ব্যাংকারকে যে ভাই আমার ডলার লাগবে, ব্যাংকার বলে আমার সামনে রাইফেল নিয়ে, পিস্তল নিয়ে বসে আছে সিআইডির লোক, আপনাকে আমি কি করে ডলার দিব? এইরকম যখন একটা দেশের অবস্থা, তখন আমার মনে হয় না যে কোনো নতুন একজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অপশন আছে। রাদার আমি মনে করি একদম ছাত্র, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের উনি ছাত্র, ওনার পড়ালেখা আছে, ওনার প্রফেশনাল ডিগ্রি আছে, উনি বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করেছেন, বিং এ বিজনেসম্যান। আমার মনে হয় দিস ওয়াজ ওয়ান অফ দ্য গুড চয়েস। মোর ওভার, গুড অর ব্যাড, গভর্নমেন্ট will be accountable and liable towards the people, that how the government is running the show. It's all about the government being, they got that people's verdict, they will run their show. At the end of the day, people will judge. একদম পরিষ্কার। ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী, এই ইস্যুতে আপনি কিছু বলবেন কিনা, তারপরে আপনার কাছে জানতে চাওয়া আছে। ধন্যবাদ। আসলে আমার যারা বিজ্ঞ আলোচক আছেন তারা এত মেধাবী, তাদের সাথে একটা কাউন্টার আর্গুমেন্ট যোগ করা আমার দুবার কিন্তু চিন্তা করা লাগছে। এখন যেমন ধরেন কৃষি ব্যাংকে কৃষি লোনটা মূলত দেয় কৃষি ব্যাংক, অন্য ব্যাংকগুলো দেয় হয়তো সীমিত আকারে, কিন্তু কৃষি ব্যাংক দেয়, এবং কৃষি ব্যাংকের হেড অফিস কিন্তু উত্তরবঙ্গের দিকে, আমি যতদূর জানি। এখন দেখেন, এই কদিন আগে দুদকের একটা মামলায়, বেশ কিছু মামলা আমার কাজ করার সুযোগ হয়েছে, যদি আমি জানি না গভর্নমেন্ট এই জিনিসটা অ্যাকনলেজ করেছে কিনা বা অ্যাসেস করেছে কিনা, আমি জাস্ট হুইসেল ব্লোয়ার হিসেবে এই কথাটা বলতে চাই। তৎকালীন ফ্যাসিস্ট সময় বা আওয়ামী লীগের সময় বেশ কিছু মামলা হয়েছে এরকম, যেমন দেখা যাচ্ছে কি একজন ব্যক্তি লোন নিয়েছে, এই কৃষি লোনগুলো এক লোন নেয়নি, অথচ ওই ব্যক্তির আইডি কার্ড দিয়ে এরকম 10টা 20টা এরকম 70টা করে প্রায় প্রতি ব্যক্তি 10 কোটি 5 কোটি 4 কোটি টাকা করে লোন নিয়েছে, এবং সেই লোনগুলো সে দেয়নি, ডিফল্ট করেছে। এখন যদি এই ডিফল্ট লোনগুলো যদি যারা এইভাবে গ্যামলিং করে লোন নিয়েছে তারা যদি মাপ পেয়ে যায়, তাহলে কিন্তু সুপাত্রে কিন্তু ফ্যাসিলিটিসে যাবে না। আমি আশা করি গভর্নমেন্ট এই জিনিসগুলো কনসিডার করবে, কারণ আগে প্রচুর করাপশন হয়েছে। এবং আচ্ছা, আমরা আসলে দেখি গভর্নর 11টা পরিকল্পনা দিয়েছেন, তিনি কাজ শুরু করলে আসলে কি ধরনের ফলাফল আসে, তারপর সেগুলো নিয়ে কথা বলার সুযোগ হবে। একটু অ্যাড করি বাউল ভাইয়ের সাথে। বাউল ভাই যে কথাটা বলছে, আমরা যারা রানিং এখন স্টুডেন্ট, যদি বা প্রফেশনে আছি, $300 দিতে গেলেও বাইরে যখন কোথাও একাডেমিক কারণে যদি $300 পে করতে হয়, আমাদের কিন্তু ব্যাংকে মেইল করতে হয় বা ব্যাংকের পারমিশন নিতে হয়।
হয়, সে ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করে, ওই একদিনের জন্য কিন্তু আমাদের ওই যে ইয়েটা খুলে রাখে। যেখানে $300 পে করতে আমাদের আমাদের জান বের হয়ে যায়, সেখানে যদি সেখানে ওনাদের তো অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু আমরা ভয় পাচ্ছি, কারণ আমরা যদি আবার সেই সিচুয়েশনে চলে যেতে হয় তাহলে সাজ্জাদ ভাই, আপনারা আগে চুন খেয়ে ফেলেছেন, লেটস সি হাউ দ্য দই ইজ গিভ ইউ টেস্ট। একদম একদম। আমি একটা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী একটা প্রশ্ন করে যাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে কৃষকদের যে ঋণ মওকুফ করা হলো 10,000 টাকা পর্যন্ত, খেয়াল করে দেখুন 18 মার্চ যিনি আসলে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে ছিলেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু এই ক্ষুদ্র ঋণ নিয়েই কাজ করেছিলেন এবং খুব চমৎকার করে আসলে তিনি সমাধানটা দিতে পারতেন, এবং এটা আসলে প্রত্যাশিতও ছিল তার কাছ থেকে। কৃষকদের এই ঋণ তিনিই মওকুফ করে দিতে পারতেন, কারণ পুলিশের পোশাক বদল থেকে শুরু করে ড্রোন শো অনেক টাকা আসলে খরচ হয়েছে। পাশাপাশি ওদিকে পাচার হওয়া একটি টাকাও আমরা আসলে দেশে ফিরিয়ে আনতে পারিনি গেল 18 মাসে। কাজেই তার জায়গা থেকে আসলে কৃষকের এই ঋণ মওকুফ করার ক্ষেত্রে কোনো আন্তরিকতা ছিল কিনা আপনার একটা অবজারভেশন আমি জানতে চাবো বিরতির পর ফিরে এসে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে, 71 চ্যানেলে ফিরছে একটু পর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 চ্যানেলে রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আরও একবার আপনার কাছে আসি। যে প্রশ্নটা করে গিয়েছিলাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই রেসপেক্ট করি এবং ধন্যবাদ, তিনি অবশ্যই তার প্রাপ্য, কারণ একটা চমৎকার নির্বাচন তৈরি করার জন্য, অনুষ্ঠিত করার জন্য যা যা করা দরকার সেই ইকোসিস্টেম তিনি তৈরি করেছেন এবং দেশে আসলে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের যে পথ, সে পথটা আরও স্পষ্ট হয়েছে, শক্ত হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে আজকে যে সিদ্ধান্তটা এলো 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা, ঋণ নিয়ে কাজ যেহেতু দীর্ঘদিন ধরে তিনি করেছেন, গবেষণা করেছেন, নোবেল পুরস্কারও পেয়েছেন, প্রত্যাশা তো ছিল তিনি এই কাজটা করতে পারতেন। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, মানে অন্তর্বর্তীকালীন সরকার জঞ্জাল পরিষ্কার করতে এসে অনেক ক্ষেত্রে কিন্তু জঞ্জাল আরো বাড়িয়ে দিয়ে গেছে। এটা হচ্ছে একটা মূল বিষয়, এটা আমরা আরো সামনে আরো দেখতে পাবো, কারণ যেমন উনি কিন্তু ওনার নিজের অনেক সমস্যার সমাধান করে ফেলেছেন, কিন্তু দেখা যাচ্ছে কি জনগণের অনেক সমস্যা সমাধান করে যেতে পারেনি। এটা ওনার ইচ্ছার মানে ইচ্ছা ছিল না নাকি ব্যর্থতা, সেটা এখন অবশ্য বলার সময় আসেনি। অগ্রাধিকার লিস্টে ছিল কিনা সেটাও একটা বড়। হ্যাঁ, সেটাও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আমি ইন্টারিমের কেউ না, আমি ওনাকে ডিফেন্ড করতে চাচ্ছি না, তবে ওনাকে আবার ভিলেনও বানাতে চাচ্ছি না, কারণ আমি অবশ্যই এইভাবে করে ঋণ মওকুফ করার আগে অবশ্যই আমি চাই সেটার উপর একটা অ্যাসেসমেন্ট হোক, এবং কারণ এই ঋণটা কারা নিয়েছে, যদি আমি একটু আগেই বললাম, যদি ঋণটা স্ক্যান্ডেল করে নিয়েছে যারা, তারা যদি এই সুযোগটা নেয়, তাহলে আমাদের যারা দুষ্কর্মে সহযোগিতা করার একটা মানে একটা তাদেরকে সহযোগিতা করা হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে প্যাচ খোলা থেকে প্যাচ বাজিয়ে দিয়ে গেছে। এই প্যাচগুলো ছুটাতে যে সরকার এখন কাজ করছে, তাদের অনেক ক্ষেত্রে ব্যারিস্টার সাজ্জাদ, আমি একটু আপনার সাথে যোগ করি। সেটা এইভাবে যে আমি গ্রামীণ ব্যাংকের টোটাল লাইফে আপনি কোথাও শুনেছেন যে গ্রামীণ ব্যাংক কারো ঋণ মওকুফ করেছে? গ্রামীণ ব্যাংকের নিজস্ব কখনোই কোথাও গ্রামীণ ব্যাংক কারো ঋণ মওকুফ করে না। ঋণ যদি ফল্টি হয় আবার টাকা দেয়, তার কাছ থেকে তোলে, এটা কোনোদিন তারা ঋণ মওকুফ করে না। প্রফেসর ইউনূস তিনি যে মাইক্রো ক্রেডিটের জন্য কাজ করেছেন, তারপরে সারা বিশ্বে তিনি সোশ্যাল বিজনেসের জন্য বক্তৃতা দিয়ে পাঠান, এবং 3-0 তার যেটা আপনি বলেন, তিনি সারা তো 1.5 বছর তিনি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। আমাদের 3-0 বাংলাদেশের কোথায় হয়েছে? 3-0 কিছু হয়েছে? কোথাও হয়নি। আমাদের পরিবেশ উপদেষ্টা, উনি পরিবেশ নিয়ে কাজ করেছেন, ঢাকার অবস্থা আপনি জানেন। আপনি সোশ্যাল বিজনেস, আমরা কি কোথাও দেখেছি বাংলাদেশের সোশ্যাল বিজনেসের কোনো একটা উদাহরণ তিনি এক্সাম্পল তৈরি করেছেন? উনি যখন আমাদের ক্ষমতা নিয়েছিলেন, আমরা ভেবেছিলাম ওনার যে সারা বিশ্বে যে যোগাযোগ, ওনার কথায় এলন মাস্ক আসবে, ওনার কথায় বিল গেটস আসবে, ওনার কথায় নানা রকম লোকজন আসবে, কিন্তু আমরা কাউকে আসতে দেখি না এখানে বিনিয়োগের জন্যে। কেউ বিনিয়োগ করে নাই। তাহলে ওনার কাছ থেকে আমরা পেলামটা কি? মানে ওনার কাছ থেকে আমরা পেলামটা কি? মানে সেই জন্য আমি বলছিলাম, উনি জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে অনেক ক্ষেত্রে জঞ্জাল বাড়িয়ে গেছেন। ওনার হয়তো মানে সফলতা আমরা যেভাবে আশা করেছি সেই অনুযায়ী সফলতা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা সবকিছুর থেকে আমরা একটা নির্বাচন আশা করছিলাম তার কাছ থেকে, যদিও নির্বাচন উনি কথা মতো যথাসময়ে দিয়ে যেতে পেরেছেন এবং দিয়ে গেছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, লোন নিয়ে উনি হয়তো এটার উপর একটা রিসার্চ ওয়ার্ক করে দিতে পারতেন, অথবা এটা নিয়ে একটা ইনিশিয়েটিভ
নিতে পারতেন, যেটা এই গভর্নমেন্ট যখন এই স্টেপটা নিতে যাচ্ছিল, কারণ তারা তাদের এজেন্ডায় বলেন, প্রথম যখন তারেক রহমান কিছু কথা মানে প্রথম নির্বাচনী ইশতেহার বলছিলেন তখনও কিন্তু এই কথাগুলো বলছিলেন, যদি উনি করে দিতে পারতেন তাহলে এই বর্তমান সরকারের জন্য হয়তো ইতিবাচক ডিসিশনটা নিতে অনেক সহজ হতো আর কি। খুব স্পষ্ট। আমি গভর্নর ইস্যুতে আরও একবার একটু আসতে চাই, এবং এটা ডক্টর মোহাম্মদ আজম খান আপনার কাছে। 11টি পরিকল্পনার কথা নতুন গভর্নর দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি দিয়েছেন, এবং তিনি এটার নাম দিয়েছেন অর্থনীতি পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধির গতি বাড়ানোর পরিকল্পনা। সেখানে আমরা 5 এবং 6 নম্বরটার ভেতরে যদি চোখ দিই, বলা যায় যে আসলে পরিকল্পনা যদি এই দুটো ধারা বাস্তবায়ন হয় তাহলে বাকিগুলো সব হতে বাধ্য, কারণ সুশাসন নিশ্চিতকরণ এটা ছিল 6 নম্বর বিষয়, এবং 5 নম্বরটা ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অগ্রাধিকার। দুটো বিষয় গুরুত্বপূর্ণ, বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবায়ন তো অতীতে আমরা কখনোই হতে দেখিনি। এবার ঠিক কোন আত্মবিশ্বাসে আমরা বলতে পারি যে নতুন গভর্নর এ দুটো করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। গুড গভর্নেন্স, সুশাসন এবং মুদ্রাস্ফীতি ব্যাংকিং খাতে সুশাসন, জি। আপনাকে একটা, আমি অর্থনীতির ছাত্র হিসেবে যতটুকু বুঝি, জি, বাংলাদেশ ব্যাংক অধীনে সবগুলা ব্যাংক থাকে, আর্থিক প্রতিষ্ঠানগুলো চলে। একদম। এই বাংলাদেশ ব্যাংকে যদি রাজনীতিকরণ করা হয়, সেখানে এর যে নেগেটিভ ইম্প্যাক্টটা কি পড়তে পারে আমরা কিন্তু দেখেছি। কতগুলো ব্যাংক ধ্বংস হয়ে গেছে, আমরা দেখেছি অনেক প্রতিষ্ঠান অচল হয়ে গেছে, এবং কতগুলো ব্যাংকগুলোকে আবার মার্জ করে আবার নতুন একটা ব্যাংক খোলা হচ্ছে, অর্থাৎ ব্যাংক শূন্য হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এই জিনিসটি নেই। এই যে এখানে রাজনীতিকরণ, এই ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক যদি কোনো একটা দলের পক্ষে হয়ে কাজ করতে চায়, একটা দেশের অর্থনৈতিক কি অবস্থা হতে পারে সেটা আমরা জানি। আর আপনাদের কাছে একটু আমি আর এই যে আপনি যেটা ইনফ্লেশনটা কমানোর কথা বলছেন, জি, এই যে আপনি আমাদের যে 10,000 টাকা করে আমরা 12,000 পরিবারকে যে আমরা 12 লাখ ওয়েভার দিলাম, জি, 12 লাখ পরিবারের যে আমরা ওয়েভার দিলাম, জি, এই ইনফ্লেশনটি তো এনাদেরও এটার কারণে ইনফ্লেশনও কমে আসবে। কারণ এই সমস্ত লোকেরা যখন আলটিমেটলি ওনারা প্রেসারে থাকতো, তাদের ভিতরে একটা ভয় কাজ করতো। মুশকিল হচ্ছে কি, মানে আমাদের যদি খুব ব্যাকরণগত দুর্বলতার কারণে মূল্যস্ফীতি বাড়তো তাহলে আমরা হয়তো সেটা সমাধান করতে পারতাম। আমরা দেখতে পাচ্ছি কারসাজি, এবং যে কারসাজি যারা দীর্ঘ সময় করেছেন সরাসরি রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে একটা যোগসাজশ ছিল, যে কারণে ইচ্ছাকৃতভাবে এটা সমাধান করা হয়নি। সেই আমি এখানে একটা জিনিস যোগ করে দিই, প্রফেসর আজম খান। এই আলোচনার আগে সবচেয়ে বড় দরকার যে আমাদের বাংলাদেশ ব্যাংকে যে শীত কাটা হয়েছিল, সেই শীত কাটাটা বন্ধ করা, যে আবার যেন এই যে শীত কেটে এখান থেকে টাকা পাচার করে নিয়ে যাওয়া, এই টাকা কিন্তু আমরা ফেরত আনতে পারি নাই। তারপরে 234 বিলিয়ন ডলার যেটা পাচার হয়ে গেছে, সেই টাকাটা ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি, কারণ এটা জনগণের টাকা, মানুষের টাকা, এটা জরুরি। 3 নম্বর হলো যে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল, এবং সেখানে খুব সাসপেক্টেড কিছু বিদেশি লোক কাজ করে, সেইগুলোকে ঠিক করা। আমার মনে হয় যে এই জায়গাগুলো ঠিক না করে আমি যদি অন্যান্য দিকে কাজ করতে থাকি, অর্থাৎ আমি ঘরের দরজা খোলা রেখে আমি বাইরে যদি অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, আমার কিন্তু ঘর আবার ডাকাতি হবে। তো এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হলেন, তিনি আগে নিজের ঘরটা ঠিক করবেন, তারপরে বাইরে একটু চোখ দিলে বোধহয় ভালো হয়। জি, ডক্টর মোহাম্মদ আজম খান। জি, জি, আপনার কথা আমি শুনলাম আর কি। দুটো কথা এখানে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিয়াউর রহমান ছিলেন, উনি অত্যন্ত মানে ওনার যোগ্যতা ছিল, যোগ্যতা নিয়ে আমার তেমন কোনো প্রশ্ন নাই, শ্রদ্ধাও আমি করি। কিন্তু উনি দেখেন এই ব্যাংকটা খুব সেন্সিটিভ জায়গা, এখানে কিন্তু ছাড় দেওয়ার কোনো জায়গা নেই। এখানে যদি উনি এসে একাধারে উনি একজন ব্যক্তির পক্ষে হয়ে উনি 200-300 বই লিখছেন শুধুমাত্র রাজনৈতিক ফেভার পাওয়ার জন্য, ওখানে বসে থাকতে হলে ওই ব্যাংকের দায়িত্ব নিতে গেলে কোনো দলের পক্ষে হয়ে কাউকে আমি এক্সট্রা লোন দিব, কাউকে দিব না, কোনো ব্যাংকে আমি সাপোর্ট মানে ব্যাংকে আমি প্রিভিলেজ দিব, কোনো ব্যাংকে দিব না, এইগুলো করলে চলবে না। তারপরে কি হলো, এই যে যেমন আমাদের যে আপনার এই যে ইসলামী ব্যাংকটি ধ্বংস করা হলো, আরো অনেকগুলো ব্যাংক ধ্বংস হলো, এগুলোর পিছনে ছিল শুধু রাজনৈতিক কারণ। এখানে থেকে উনি বাংলাদেশের ব্যাংকের গভর্নর হয়ে যদি খুব শক্ত অবস্থানে থাকতেন এবং কোনো রাজনৈতিক প্রভাবকে যদি উনি গুরুত্ব না দিতেন,
আজকে আমরা ভালো এইরকম একটা অবস্থায় যেতে পারতাম না। আমাদের বিলিয়ন 17-র নিচে আসছিল, 17 বিলিয়নের নিচে চলে আসছিল রিজার্ভ, সেখানে আজকে 35 বিলিয়ন আসলো। আমি কিন্তু একটা ক্রেডিট আমি দিতে চাই, জি। এই ইন্টারিম গভর্নমেন্টের যে অর্থ উপদেষ্টা ছিলেন আর যে গভর্নর, এনাদের কিন্তু অনেকগুলো সিদ্ধান্তের সাথে আমাদের অর্থনৈতিক থিওরিটিক্যাল যে মিলটা আছে সেটা আমি খুঁজে পেয়েছিলাম। আর একটা জিনিস আপনারা মনে হয় একটু ভুল করে বলছেন, জি। যে ওই যে এক ব্যারিস্টার সাহেব উনি বলছিলেন যে ইউনূস আমাদের কেন এটা মাফ করে গেলেন না। শোনেন, এটা কিন্তু মাইক্রো ক্রেডিটের যারা করে, ইউনূসের গ্রামীণ ব্যাংক কিন্তু 10,000 টাকা মাফ করবে না। এটা কারা করবে? করবে হচ্ছে আমাদের দেশের যে সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, পাশাপাশি যে এই যে আরো যে স্পেশালাইজড ব্যাংকগুলো আছে, কৃষি ব্যাংক, তারপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই সমস্ত ব্যাংক থেকে যারা 10,000 টাকা নিয়ে শুধু তাদেরটা মাফ হবে। যারা মাইক্রো ক্রেডিটে গ্রামীণ ব্যাংক বা গাগ বা যে টিএমএসএস যে এনজিওরা যে লোনটা দেয়, তারা কিন্তু 10,000 আমি টাকা আসলে ওই প্রশ্নটাই তুলতে চেয়েছি ডক্টর মোহাম্মদ আজম খান, যে আন্তরিকতার জায়গাটার অভাব ছিল কিনা। না, আন্তরিকতা না, উনিও শোনেন, উনি কি সেই হিসেবে উনি গভর্নমেন্ট ছিলেন? ওনার কি জনসমর্থন ছিল? উনি আসছেন অ্যাডহক ভিত্তিতে। আপনি এই যে শূন্যতা 17 বছর পর একটা দেখেন, এমন একটা রাস্তা ছিল না যেখানে একটা গণতান্ত্রিক সরকার এসে বসবে, সে সব ধ্বংস ছিল। এখানে আমরা হঠাৎ করে আমরা ওভার দ্য নাইট, ইউনূস আগের রাতেও জানতো না তিনি একটা দেশের প্রধান হবেন, আমরা ডেকে নিয়ে এসে ওট ছুরি তোর বিয়ে, এই অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে এসে আমরা রাষ্ট্রের প্রধান বানিয়েছি। আমাদের সিস্টেমটাকে এমন ভাবে ধ্বংস করা হয়েছিল। বুঝতে পারছি, তার মানে যেটা আসলে একদম শুরুতে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী বলছিলেন যে অনেক জঞ্জাল ছিল, সেগুলো পরিষ্কার করারও একটা চাপ ছিল এবং মানুষের একটা অনাস্থার জায়গাও ছিল। আমি আরেকটা উনি করতে পারেন নাই। হ্যাঁ, আমি আবারও বিরতিতে যাব এবং ফজলুদ্দা বাবুল একটা প্রশ্ন আপনার কাছে করে রাখতে চাই। মানে এটা একটা মুশকিল, চমৎকার করে মেহেদী হাসান পলাশ বললেন যে নিজের ঘর পরিষ্কার করতে হবে গভর্নরকে। এখন তিনি যদি ঘর পরিষ্কার করা শুরু করেন, তখন এই কথাটা আবার উঠবে কিনা পছন্দের লোকদেরকে বসানো হচ্ছে। আমি বিরতির পর ফিরে এসে এটা নিয়ে আলাপ করবো। দর্শক, সবশেষ বিরতি নিচ্ছে, 71 জানালে ফিরছে, একটু পর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা আরও একবার 71 জানালে ফিরে এলাম এবং কথা বলতে চাই ফজলুদ্দা বাবুল আপনার কাছে। মানে বর্তমান গভর্নরের উপরে অনেক প্রত্যাশা, কারণ এমন একটা সময় তিনি দায়িত্বটা নিচ্ছেন যখন দেশের অর্থনীতি নিয়ে অনেক কথা হচ্ছে এবং আগের গভর্নর তারা যে যার কাজের দিক থেকে কোনো না কোনো দিক থেকে সফল, অনেক দিক থেকে তারা ব্যর্থ। অনেক প্রশ্ন উঠেছে, যোগ্যতা নিয়েও অনেক কথা হচ্ছে, হয়তো হবে, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর যদি ফিল করেন যে অমুক অমুক জায়গায় গলদ এবং গভর্নর যদি ডিসিশন অনুসারে সেই জায়গা পরিষ্কার করে নতুন কাউকে নিয়োগ দিতে চান, আবার এই কথাটা উঠবে কিনা যে এখানে আসলে মব তৈরি করে সরানো হচ্ছে, পছন্দের লোকদেরকে বসানো হচ্ছে। মানে অতীত অভিজ্ঞতা যেহেতু ভালো না আমাদের, প্রশ্ন তো উঠতেই পারে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, প্রশ্ন থাকবে, এটাই গণতন্ত্রের বিষয়। প্রশ্ন থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, উপদেশ থাকবে। আর বাংলাদেশিরা তো একটু কথা বেশি বলতেই পছন্দ করে, সো সেগুলা হবে। এগুলোর মধ্যেই গণতন্ত্র থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে প্রফেসর ইউনূসের দোষ না, বা ইন্টারিম গভর্নমেন্ট কিছুই করেনি, এটা আমি বলতে চাই না। ওই সবশেষে যেটা সাজ্জাদ আলী চৌধুরী বললেন যে অন্তত তারা একটা নির্বাচন দিয়ে গেছেন দেরিতে হলেও, যেটা আমরা 3 মাসের মধ্যে চেয়েছিলাম। অনেকে তখন জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে ভুল বলেছিলেন, কিন্তু সেটা এখন তাদের সমালোচনাটা ভুল প্রমাণিত হয়েছে। এটাই হচ্ছে গণতন্ত্রের মানে ভালো দিক, এটাই গণতন্ত্রের সুন্দর দিক। তো এখন যিনি গভর্নর এসেছেন উনি যে ইনফ্লেশনের কথা বলেছেন, দেখুন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, I was not a government service holder. I was all the time, whole my life, 25 years I worked for a corporate. তো এখানে আমার অভিজ্ঞতা হচ্ছে কি জানেন, কর্পোরেটে আপনার সার্টিফিকেটটা অরিজিনাল কিনা এটাও দেখে না, আপনি ইন্টারভিউতে কেমন করলেন, আপনাকে দিয়ে কাজ করানো যাবে কিনা এটা দেখেন। তো আমার কাছে মনে হয়েছে একজন কাজের মানুষ, ব্যবসায়ী মানুষ, প্লাস একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, এবং যার গ্র্যাজুয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এর মতো একটা সাবজেক্ট থেকে হয়েছে, এবং তার দীর্ঘদিনের বিজনেস অভিজ্ঞতা, I'm not sure, but I'm hopeful that we will get a better arrangement in the economy by the present government. তবে আরেকটা কথা বলি,
আরেকটা কথা বলি, এর আগে যে একটা কথা উঠেছিল ওনার বিদায়টা, হ্যাঁ বিদায়টা আরেকটু বিদায়টা বোধহয় সুন্দর হওয়া উচিত, এই কালচারটা আমাদের গ্রো করা উচিত, এর সাথে সম্পূর্ণরূপে একমত। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা ইনফ্লেশনের কথা বলা হচ্ছে, দেখুন অর্থনীতির একটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, অর্থনীতির স্যার এখানে আছেন, আমি খুব অল্পকালীন সময়ের ছাত্র ছিলাম, 1500-র মধ্যে 200 মার্কস করেছি, তবে আমার কাছে মনে হয়েছে অর্থনীতির যে তত্ত্বই আসুক না কেন সবাই এটা সমালোচনা করে, ওই অর্থনীতিবিদরাই, এটাই হচ্ছে অর্থনীতির একটা মজার দিক। তো আমার কাছে মনে হয়েছে এই যে ইনফ্লেশন বিষয়টা, জনাব বাবুল, আমি এখানে একটা জিনিস যোগ করি আপনাকে, তাহলে আপনার বলতে সুবিধা হবে। একটা হলো যে নতুন যে গভর্নর হলো তার কিন্তু এখানে দেখেন আমাদের, আপনি মুদ্রাস্ফীতির কথা বারবার বলছেন, কিন্তু তার সাথে আবার একটা হচ্ছে যে আমাদের উন্নয়ন বাজেটের যে অর্থনীতির যে অবস্থা, সেখানে উন্নয়ন বাজেটের টাকার কিন্তু খুব সংকটের একটা ব্যাপার আছে। 2 নম্বর হলো যে আপনার এই যে আগের সরকার বিভিন্ন সেক্টরে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়ে এই সরকারের উপর চাপিয়ে রেখে গেছে। সেই মানে বেতন বাড়াতে গেলে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে সেটা একটা। 3 নম্বর হলো এই যে বড় প্রকল্পের নাম, বড় প্রকল্প বড় দুর্নীতি নামে যে বিপুল পরিমাণ মানে ঋণ নিয়ে আপনার কাজগুলো করা হয়েছে, এখন সেই ঋণের টাকা কিন্তু পরিশোধের সময় অলরেডি মানে রানিং চলছে। তো এই সব কিছু আপনি এখন দেশের যে অর্থনৈতিক অবস্থা, এটা কিভাবে মোকাবেলা করা সম্ভব? ছোট করে, দেখুন জি। এটা শুধু বৈদেশিক ঋণ না, কিন্তু জি। দেশীয় ঋণও। তো আপনার এটা এখন ওই যে ডিম আগে না মুরগি আগে, এমন একটা আমরা সমস্যায় পড়েছি। সো আমি আপনার এটাতে আমি আসতেছি, তার আগে আমি যেটা বলছিলাম ওটা কমপ্লিট করে নিই। সেটা হচ্ছে ইনফ্লেশন দুটো কারণে হয়, একটা হচ্ছে কস্টফুল হতে পারে, যে আমার যে প্রাইসিং তার চেয়ে আমার কস্ট বেশি, মানে মজুরি যখন বেড়ে যায়, যেটা এখন পলাশ ভাই বললেন। আরেকটা হতে পারে ডিমান্ড পুল, সেটা হচ্ছে আমার ডিমান্ড অনেক বেশি কিন্তু আমি ওই প্রোডাকশনটা আমি দিতে পারছি না। তো এই কারণে বাংলাদেশের যে জিনিসগুলো এখন করা দরকার সেটা হচ্ছে কারখানা, আমাদের নিজস্ব উৎপাদন বাড়ানো, এবং উৎপাদন যখন বাড়াইতে চাইবো তখনই আমাদের এমপ্লয়মেন্টটা হবে, কারণ আপনার সার্ভিস ইন্ডাস্ট্রিতে এমপ্লয়মেন্টের লিমিটেশন আছে। তো আমরা যখনই কারখানার দিকে যাব, আপনি দেখেছেন অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ধ কারখানাগুলো খুলে দিতে বলেছেন, যখনই উৎপাদনটা হবে, আমরা যে দর্জিগিরিটা করছি যেটা, এই যে গার্মেন্টস, আচ্ছা, এখানে বলে রাখি যেই 11টা পরিকল্পনা গভর্নর দিয়েছেন, 2 নম্বরে কর্মসংস্থানের কথা, 3 নম্বরে তিনি বলেছেন বন্ধ কলকারখানা চালু করতে নীতিগত সহায়তা করবেন। জি, আমি ওইটাই বলছিলাম। তো কাজেই বিষয়টা ঠিক এরকম যে আপনার অধিক এমপ্লয়মেন্ট যখন হবে তখন অধিক উৎপাদন হবে, আর অধিক উৎপাদন হলে আপনার প্রাইস কমে যাবে, আর যখন প্রাইসটা মানুষের জনগণের, কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো যে আবার কারখানা খুলে দিলে যে খরচ বাড়ে সেই তুলনায় উৎপাদন হয় না। যেমন আমাদের সুগার মিল সহ আরো অন্যান্য যে মিল কারখানাগুলো আছে, সেখানে যে খরচটা, আমি ওই জায়গায় আসছি, শুধু সুগার না ফজলুদ্দিন বাবু, আমার হাতে আরেকটা টপিক রয়েছে, আপনি যদি খুব সংক্ষেপে এটা শেষ করেন তাহলে ওইটা নিয়ে একটু ছোট করে আলাপ করব, এটা সংক্ষেপে শেষ করে দেন। জি জি, তো ওই জন্য আমি বলছি যে আমার যখন সঞ্চয় বাড়বে, যখন এমপ্লয়মেন্ট হবে, উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আমার সঞ্চয় বাড়বে, সঞ্চয় বাড়লে আমার বিনিয়োগ আসবে, আভ্যন্তরীণ বিনিয়োগ। আপনি বৈদেশিক বিনিয়োগের উপর যতই করেন না কেন, আমাদের যে ল রেগুলেশন যেগুলো আছে আমাদের ইনভেস্টমেন্টের, এগুলো খুব ফানি। 1 টাকা হলে একটা বিদেশি কোম্পানি এখানে একটা কোম্পানি খুলে ফেলতে পারেন একজন বিদেশি উদ্যোক্তা। কাজেই আমাদের দেশীয় কলকারখানা, দেশীয় উৎপাদন, কৃষির সাথে যেটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি, সেগুলো ডেভেলপ করা, এইটা করতে পারলে আমার মনে হয় আমাদের ইনফ্লেশন বলো, একদম এই পরামর্শটাই আমি আপাতত নেই। তারপরে আমরা, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা আসলে জাতীয় ইস্যু নিয়ে কথা বললাম, আমরা অর্থনীতি নিয়ে কথা বললাম, এবার একটু রাজনীতির দিকেও একটু নজর দিতে চাই। আমরা আসলে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটা কথা কোট করি। তিনি বলেছেন, সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন রাজপথে গড়াবে, সেজন্য প্রস্তুতিও নিচ্ছে বিরোধী দল। 2 দিন আগে আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছিলেন অযোগ্য যারা হেরে গিয়েছিলেন তাদেরকে বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দেয়া হচ্ছে। এছাড়াও নানামুখী বক্তব্য এবং রাজপথে নামার কথা বলা হচ্ছে। আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আপনার কাছে একটু আসতে চাই, মানে একটু বলবেন, মানে
রাজপথে নামাটা অনেক বড় একটা ব্যাপার, এবং রাজপথে যখন ছাত্ররা নামে তখন কি হয় আমরা 5 আগস্ট সেটা দেখেছি। কাজে নতুন করে আর বলার কিছু নাই, এটা অনেক ভাস্ট, অনেক বড় ক্যানভাসের বিষয়। বিরোধী দল যারা আছে তারা প্রথমবারের মতন খুব শক্তিশালী একটা ছায়া মন্ত্রিসভা তৈরি করতে যাচ্ছে, অনেক ইতিবাচক মন্তব্য করছে, শিষ্টাচার নিয়ে বেশ কিছু পরামর্শ দিচ্ছে। মাঝখান থেকে যদি আমরা এই কথাগুলো শুনি, রাজপথে আমরা নামবো, প্রস্তুতি নিচ্ছি, মানুষ আসলে কি ধরনের মানে ফিল করে? তারা তো সেই পুরনো রাজনীতিক যে রেটরিক বক্তব্য সেরকম শুনছে বলে মনে করে। ধন্যবাদ। জি। বাংলাদেশে কিন্তু এখন একটা পজিটিভ রাজনীতির হাওয়া বইছে, একদম। যেটা শুরু করেছেন জনাব তারেক রহমান এবং বিরোধী দলীয় বর্তমান জামাতের নেতা যেমন তারেক রহমান ওনার বাসায় গেছেন, আবার উনিও গতকাল ওনার ফ্যামিলি সমেত ওনার ইফতারের দাওয়াত দিয়েছেন। শুধু তাই না, ওনাদের কিন্তু নিজেদের ইন্টারনাল বিভিন্ন, যেমন মনে হয় যদি শুনলাম জামাতের আমির মনে হয় অসুস্থ হয়েছেন, তার শারীরিক খোঁজ খবর নিয়েছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত কিন্তু কিছু পজিটিভ অ্যাক্টিভিটিস শুরু করছে, যেমন জামাতের আমির তার নির্বাচনী যে ঢাকা 15-তে উনি সেদিন ফজরের নামাজের পরে রাস্তা ঝাড়ু দিয়ে উনি ওনার এলাকা পরিষ্কার করার কথা যেটা বলেছেন। আবার দেখেন তারেক রহমানের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পজিটিভ স্টেপ নিচ্ছেন, কিন্তু এর মধ্যেও বিরোধী দল আপনি যদি শুধুই স্তুতি করেন যিনি এখন রাষ্ট্রের প্রধান বা প্রধানমন্ত্রী, তাহলে তো আরেকটা স্বৈরাচারের জন্য আপনি না, প্রতিবাদ অবশ্যই হবে। এই যে আমরা যশোসহ সব জায়গায় আমরা কথা বলতে পারি তো, কিন্তু রাজপথে নামবো, আমরা প্রস্তুতি নিচ্ছি। মানে ব্যারিস্টার সাজ্জাদ, আমি আপনাকে প্রশ্নটা একটু গুছিয়ে করি। সেটা হলো এই যে দেখেন, একটা তো হলো যে কোনো একটা সরকারের হানিমুন পিরিয়ড বলে তো একটা ব্যাপার থাকে, আপনি তাকে কাজ করতে দিতে হবে, সে কাজ যখন ভুল করবে তখন আপনি বলবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো দেখেন 70+ সদস্যের বিরোধী দল, এটা কিন্তু একটা হিউজ নাম্বারের বিরোধী দল, একদম। এটা কিন্তু চাইলে এইটাকে মানে অবহেলা করা সম্ভব না। তো আপনাকে তো চেপে ধরার জন্য পার্লামেন্ট আছে, আপনি পার্লামেন্টে চেপে ধরবেন, পার্লামেন্টে যত প্রসিডিউর আছে সব করার পরে যখন পার্লামেন্টে আপনি ব্যর্থ হবেন তখন আপনি রাজপথে আসবেন। কিন্তু আপনি পার্লামেন্টে কিছু করলেনই না, এখনই আপনি রাজপথের শুরু করলেন, এইটা মানে আমার কাছে মনে হয় না যে একটু অতি আবেগী কাজগুলো হয়ে যাচ্ছে, দায়িত্বশীলতার জায়গায় একটু ঘাটতি হয়ে যাচ্ছে। জি। এটা আবেগই না, এটা হচ্ছে হুইসেল ব্লোয়ার এবং সতর্ক করা। কয়দিনে কোথায় জানি শুনেছিলাম সিনেমার কুকুর কখনো কামড়ায় না, এটা হচ্ছে বার্কিং করছে, কামড়াবে না। যখন কিন্তু সত্যিকার অর্থ যদি মিসলিড হয় বা মিসগাইড হয় তখন অবশ্যই অর্থাৎ আপনি এটাকে সিনেমার কুকুর বলছেন? না, সেটা জাস্ট রেটরিক অর্থে বললাম। এটা জিনিসটা হচ্ছে এটা গভর্নমেন্টকে তার ট্র্যাকে থাকার জন্য তারা অবশ্যই বলছে, হ্যাঁ গভর্নমেন্টের কিছু প্রথম দিকে কিছু নেগেটিভ ইমপ্রেশন তো ড্র হয়েছে, যেমন জুলাই নিয়ে একটা মতপার্থক্য তৈরি হয়েছে, তারপর গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে কিছু বিরোধী দলের নেতাকর্মীদের উপর কিছু হামলা হয়েছে, ধর্ষণ হয়েছে, এই অনেকগুলো ইস্যু তো আছে, সেগুলো ডিল করতে হচ্ছে। বিরোধী দল কিন্তু বসে নেয়, এবং বিএনপি একটা বড় দল, প্রধানমন্ত্রী তো আর সব কিছু কন্ট্রোল করতে পারছেন না, এটাও ঠিক। মাঠ পর্যায়ে অনেক কর্মী অনেক অফেন্স করছে, সেটাও ঠিক। বিরোধী দলকে ওটাও ফেস করতে হচ্ছে। এখন সেই সব ক্ষেত্রে যদি তাকান তাহলে অবশ্যই তাদেরকে এইভাবে করে বলতে হচ্ছে, এবং সেটা কিন্তু জনগণ কি ভাবছে সেটা না। আপনি সাবকন্টিনেন্টে যেমন আমরা দেখেছি বিএনপি সরকার গতবারে 2001 সালে যখন ক্ষমতা নিল প্রথম দিনে কিন্তু বিসমিল্লাহ করেছিল হরতাল দিয়ে বিরোধী দল, তাই না? এখন তো আর সেরকম কিছু হচ্ছে না, বরং এখন যেটা হচ্ছে একজনের বাসায় একজন যাচ্ছে, যাওয়ার পরে আবার সেখানে বুঝতে পারছি, মানে একদিকে প্রেশার গ্রুপ, অন্যদিকে সৌহার্দ্যতা, শিষ্টাচার। কিন্তু মুশকিল হচ্ছে এই বক্তব্যগুলো যখন শিরোনামে আমরা দেখি, সাধারণ মানুষ যখন দেখে, তখন তাদের ভিতরে সেই ভয়টা কাজ করে যে পুরনো কাদা ছোড়াছুড়ির দিকে গেলাম কিনা। সবশেষ মন্তব্য জনাব ফজলুল হুদা বলুন সংক্ষেপে। জি। জি, ধন্যবাদ। না, আমি শুনছিলাম তন্ময় হয়ে সাজ্জাদ আলী চৌধুরী সাহেবের কথা শুনছিলাম, ভালোই বলেছেন, ওনার মতো করেই বলেছেন, ঠিক আছে। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশটা ভালো হওয়া দরকার। ওইসব হুঙ্কার, ওইসব একদিনও শান্তিতে থাকতে দিব না, এগুলো আসলে পলিটিক্যাল ইম্যাচুরিটি বলবো আমি। এই সময় এই দীর্ঘ আন্দোলনের পর, এই জুলাই অভ্যুত্থানের পর আমরা আর যেন এই দিকে না যাই, সংসদই যেন হয়ে ওঠে রাজনীতির একমাত্র জায়গা। এবং এসব আমি ওই ভদ্রলোকের, এখন ভদ্রলোক বলতে হবে, আগে ছেলেটা বলতাম, কারণ উনি বিরোধী দলীয় চিফ হুইপ, তো ওনার এইসব বাতুলতাটা আসলে এই মুহূর্তে দেশের জন্য ভালো নয়। ওনারা যেন ওই মব কালচার, ওই মানে ডিসি পাল্টায় টাকা নেওয়া, ওই তদবির, এগুলা যদি করতে না পারে, এগুলোর জন্য যদি এসব হুঙ্কার
কুসংস্কার দায়, এগুলা কিন্তু বিএনপি এগুলা মেনে নেবে না। মেনে নেবেন না। আমি এখানেই তাহলে থামি, যেহেতু হাতে সময়টা কম। আমি ডক্টর আজম খান ছোট্ট একটা মন্তব্য নিতে চাই, কারণ অর্থনীতি পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা সবচাইতে জরুরি, বলা যায় প্রথম কন্ডিশন। আপনার মনে হয় কিনা সেই স্থিতিশীলতার দিকে যা যা করা দরকার সেদিকে আমরা যাচ্ছি? কোথাও কোনো শঙ্কা আপনি দেখেন কিনা? জি। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে মূলত দেশ চালায় হচ্ছে রাজনীতিবিদরা। একটা বাসের যেমন ড্রাইভার থাকে, ড্রাইভার হচ্ছে রাজনীতিবিদ, আর বাসটা হচ্ছে আমাদের অর্থনীতি। তো বাস চালকের যদি ত্রুটি হয়, বাস কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। তাই রাজনীতিবিদদের ভুল বা রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক সম্প্রীতি, এগুলোর অভাবে অর্থনীতিটাকে অনেক সাফার করতে হয়। তাই আমি আপনাদের একটু সামান্য হলেও বলতে চাই, আমি যখন জনাব তারেক রহমান এবং রাষ্ট্রপতিকে এক জায়গায় দেখি, খুব সুন্দরভাবে দুইজন কথা বলছেন, দুজন দুমেরুর লোক। তারপরে আমার তারেক রহমানকে যখন আমি দেখি জামাতের সংসদীয় নেতার বাসায় দিয়ে হাসি মুখে কথা বলছেন, আমার কিন্তু একটু আশা জাগে, হয়তোবা আমরা ভালো কোনো একটা দিকে আমরা অগ্রসর হচ্ছি। রাজনৈতিকভাবে স্থিতিশীলতা আসলেই হবে। এই যে ওনারা যেটা হুমকি দিতে যাচ্ছেন, আমরা এইগুলোতে আর চাই না। এটা 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 দেশের জন্য ভালো কিছু বয়ে আনেনি। আমরা আমরা সামনের দিকে তাকাতে চাই, সামনের দিকে তাকাতে চাই। এই আশাবাদটা নিয়ে আলাপটা শেষ করি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দিয়েছেন, এবং দুঃখ প্রকাশ করছি মেহেদী হাসান পলাশ, আপনার মন্তব্যটা নিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু রাত 1টার সংবাদ শুরু হবে যেহেতু। অনেক ধন্যবাদ, এবং সামনে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে এই আয়োজনে। দর্শক, এই ছিল আজকে 71 জনের আয়োজনে। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, থাকবেন আমাদের সঙ্গে।